2025 সালে মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে চান, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে কোন জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোন ফান্ডটাকে আপনি সিলেক্ট করবেন যার মধ্যে রিটার্নটা সবথেকে বেশি পাওয়া যাবে। তাহলে আপনি একদম সঠিক ভিডিওর মধ্যে চলে এসেছেন। অলদো এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ফান্ডটাকে ডাইরেক্টলি বলে দেবো না, তবে এই ভিডিওর মধ্যে আমরা মিউচুয়াল ফান্ডের ফান্ডামেন্টালটাকে বুঝবো, যে আমরা এটা বুঝবো যে মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে গেলে কত রকম মিউচুয়াল ফান্ডের টাইপস আছে। টাইপস মানে হচ্ছে আপনার পয়সাটা কোন কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করার আপনার কাছে অপশান আছে। সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে। আমি আপনাকে ডাইরেক্টলি ফান্ডের নাম বলে দিতে পারি যে এই ফান্ডের মধ্যে বেশিটা আনা যেতে পারে, কিন্তু এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। আমার এজ এখন কম আছে, আমি আমার এজে দাঁড়িয়ে আমি রিস্ক নিতে পারবো, কিন্তু আপনার এজ যদি হয়ে যায় 50 তাহলে আপনি রিস্ক নিতে পারবেন না। তাই ওই সেম ফান্ডটা আপনার আমার জন্য কী করে ঠিক হলো? সেক্ষেত্রে ফান্ড বেসিক্যালি পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। আপনাকেই বুঝতে হবে আপনি এখন কোন পরিস্থিতির মধ্যে আছেন। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হলে এটা আপনাকে জানতে হবে সবার প্রথমে যে কোন কোন জায়গা আছে, মিউচুয়াল ফান্ডের টাইপস কী আছে। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা এটাই বুঝবো, মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়, ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়। এটা বুঝতে হলে আপনি পরবর্তী ভিডিওসগুলো দেখতে পারেন। তাই যদি আপনি ফান্ডামেন্টাল বুঝতে চান, সত্যি মিউচুয়াল ফান্ডের সম্পর্কে বুঝতে চান, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। ওকে, আপনার খুব কাজে লাগবে এই ভিডিওসগুলো। তাহলে দেখুন, ফান্ডের ক্যাটাগরির মধ্যে এখানে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির মধ্যে আছে মোটামুটি 4-5টা এখানে ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে দেখুন কমোডিটি। কমোডিটি মানে হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্টটা, আপনি যেই ফান্ডটাকে সিলেক্ট করবেন না কেন, আপনার ইনভেস্টমেন্টটা হবে গোল্ড সিলভারের মধ্যে, আর ক্রুড অয়েল অনেক ক্ষেত্রে থাকে। তাই যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান গোল্ড বা সিলভারের মধ্যে, তাহলে কমোডিটিতে এসে এখানে আপনি ফান্ড পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি আপনাকে ফান্ডটা কীভাবে সিলেক্ট করতে হয় এটা আমি দেখাবো না, আমি জাস্ট এই ভিডিওর মধ্যে কোন কোন জায়গা আছে, মিউচুয়াল ফান্ডের টাইপস কী কী আছে সেটা আমরা বুঝবো। পরের ভিডিওসগুলো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, সেটা আপনি পাবেন যে কীভাবে সিলেক্ট করতে হয়। তাহলে কমোডিটি বিষয়টা আমরা বুঝতে পারলাম। সেকেন্ড দেখুন এখানে আছে ডেপ্থ। ডেপ্থের মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা সরকারের কাছে যাবে, গভর্নমেন্ট সিকিউরিটিসের মধ্যে, গভর্নমেন্ট বন্ডের মধ্যে কি ইনভেস্টমেন্ট হবে। তাহলে এই বিষয়গুলো না ডেপ্থ গভর্নমেন্টে মানে এখানে ইনভেস্টমেন্ট করলে কি হয়, রিটার্নটা একটু কম হয়ে যায়। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা এখানে হচ্ছে না, ডেপ্থের ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে রিস্কও প্রায় নেই কিন্তু রিটার্নটাও একটু কম। সেক্ষেত্রে যদি আমরা ডেপ্থ ফান্ডের এখানে এসে ক্লিক করি, তাহলে দেখুন অনেক রকম নানান রকম এখানে ফান্ড চলে এসছে। তাহলে বেসিক্যালি যদি আপনার এজ 40+ হয়ে গিয়ে থাকে, আপনি বুঝতে পারছেন যে আমার লাইফে অতটা এখন পয়সা যা আমি কামিয়েছি অতটা আমি ঝুঁকির মধ্যে দিতে পারবো না, স্টক মার্কেটে পুরো পয়সা আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না, তাদের জন্য কিন্তু ডেপ্থ ফান্ড কিন্তু সবথেকে বেস্ট হবে। তবে হ্যাঁ, আরও কয়েকটা বিষয় আমরা বুঝবো। হাইব্রিড ফান্ড কী হয়, হাইব্রিডের মধ্যে কী হয়, স্টক মার্কেট আর ডেপ্থ দুটোর মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট হয়। তাই আপনি ভিডিওটা দেখুন, সমস্ত জিনিস আপনি বুঝতে পারবেন। ডেপ্থ বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টটা সরকারের কোনো সিকিউরিটিসের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে। এরপরে দেখুন আছে ইকুইটি। ইকুইটি মানে আপনি বুঝতে পারছেন আপনার পয়সাটা যাবে এবারে স্টক মার্কেটের মধ্যে। এবারে দেখুন আমাদের কাছে কী কী ফান্ডের টাইপ আছে। যেহেতু এই ভিডিওটা আমরা স্টক মার্কেটে স্পেসিফিক রাখছি, সেক্ষেত্রে ইকুইটির মধ্যে কী কী ফান্ডের অপশান আছে, কী কী জায়গা আছে সেটা আমরা একটু বুঝবো। ওকে, প্রথমটা দেখুন থিমেটিক ফান্ড আছে। থিমেটিক ফান্ড হচ্ছে কোনো রকম থিমকে ধরে নিল, সেক্টরকে ধরে নিল, যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, এফএমসিজি আছে, অটোমোবাইল আছে, কোনো একটা সেক্টরকে ধরে নিল এই ফান্ডটা, যে শুধুমাত্র অটোমোবাইলের মধ্যে ইনভেস্টমেন্ট হবে বা শুধুমাত্র এফএমসিজির মধ্যে ইনভেস্টমেন্ট হবে। তাহলে থিমেটিক ফান্ড কিন্তু তাদের জন্য বেস্ট হবে। কেউ হয়তো মনে করছে যে এখন ইলেকট্রিক ভেহিকেল অনেকটা পপুলার হচ্ছে, তাহলে হয়তো পরবর্তী বছরগুলোতে এই ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিজগুলো ভালো গ্রো করতে পারে। তাহলে থিমেটিক ফান্ডের মধ্যে এসে আপনি ইলেকট্রিক ভেহিকেলেরও কিন্তু কোম্পানিজ আপনি পেয়ে যাবে, যে আপনার পয়সাটা স্পেসিফিকভাবে ইলেকট্রিক কোম্পানিজের মধ্যে ইনভেস্টমেন্ট হবে। তাহলে এইভাবে বিষয়টা আপনি বুঝতে পারছেন, থিমেটিক ফান্ড কিন্তু তাদের জন্য সবথেকে বেস্ট হবে, যে আপনি একটা ভবিষ্যতে স্কোপ দেখতে পাচ্ছেন যে এই সেক্টরের মধ্যে ভালো গ্রোথ আসতে পারে। তাহলে থিমেটিক ফান্ডে এসে
আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেকশন প্রসেসটা আমরা নেক্সট ভিডিওর মধ্যে ডিসকাস করব। এরপর আছে দেখুন ফোকাস ফান্ড। এই ফোকাস ফান্ডও বেসিক্যালি না অনেকটা থিমেটিক ফান্ডের মধ্যে, এটা ফোকাস তাই কোনো একটা সেক্টরের মধ্যে। যেমন দেখুন এখানে ফোকাসের মধ্যে ক্লিক করলে অনেক রকম আমরা এখানে ফান্ড পেয়ে যাব। একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। প্রথমটা ক্লিক করার পর আমরা এখানে কোন কোন জায়গাতে এই ফান্ডটা ফোকাস আছে সেটা আমরা পেয়ে যাব নিচে। যদি আপনি দেখেন এখানে এই সেক্টরের মধ্যেই কিন্তু ফান্ডগুলো ফোকাস থাকবে। প্রাইভেট ব্যাঙ্কস, তারপর স্পেশালাইজ ফাইন্যান্স, মিসলেনিয়াস, আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং। তাহলে এই জিনিসগুলো এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু এই ফান্ডটা ফোকাস থাকবে, এর বাইরে ইনভেস্টমেন্ট আপনার হবে না। আর এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজে থাকবে ফোকাস ফান্ড। তাহলে মানেটাই কী হলো? এটাই তো মানে একদম ফোকাস থাকবে যে বিষয়ের মধ্যে আপনি প্রথম থেকে দেখে ইনভেস্টমেন্টটাই করলেন, এর ওপরেই কিন্তু ফান্ডটা ফোকাস থাকবে। এটা হচ্ছে তাহলে ফোকাস ফান্ড। এরপর হচ্ছে দেখুন লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ আর মিড ক্যাপ এগুলো বেসিক্যালি না কোম্পানি। লার্জ ক্যাপের মধ্যে আপনি জানেন সমস্ত বড় কোম্পানিগুলো আসে। আমাদের ভারতের টপ যে 100টা কোম্পানি আসে সেগুলো লার্জ ক্যাপের মধ্যে আসে। আর মিড ক্যাপ হচ্ছে 101 থেকে 250টার মধ্যে যে কোম্পানিসগুলো থাকে সেগুলো হচ্ছে মিড ক্যাপ সাইজের কোম্পানি। আর 250-র পর যে কোম্পানিসগুলো আছে সেগুলো সব কিন্তু হয়ে যাচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তাহলে আপনার পয়সাটা লার্জ ক্যাপ আর মিড ক্যাপের কিছু কোম্পানিস মিলিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা হবে। পুরোপুরি 100টা লার্জ ক্যাপের মধ্যে নয়, আবার পুরোপুরি 150টা মিড ক্যাপের মধ্যে নয়, কিছু কিছু মিলিয়ে আপনার ইনভেস্টমেন্টটা হবে। এবারে যে কোম্পানির মধ্যে আমরা ফান্ডটাকে সিলেক্ট করব তাদের কাছে সে ফান্ড ম্যানেজারের কাছে অপশান আছে যে সে হয়তো 20টা কোম্পানি লার্জ ক্যাপের মধ্যে থেকে নিল আর কিছু কোম্পানি মিড ক্যাপের মধ্যে থেকে নিল, এইভাবে মিলিয়ে কিন্তু তারা ইনভেস্টমেন্টটাই করে। এবারে কোন ফান্ডটা ভালো হবে সেটা আপনি পরবর্তী ভিডিওস করে জানতে পারবেন। এবারে হচ্ছে দেখুন ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড বেসিক্যালি স্পেসিফিক থাকে ইন্ডেক্সের উপর। আমাদের ভারতের ইন্ডেক্স আপনি জানেন নিফটি আর সেন্সেক্স। নিফটির মধ্যে টপ 50টা কোম্পানি থাকে আর সেন্সেক্সের মধ্যে টপ 30টা কোম্পানি থাকে। এবারে ইন্ডেক্স ফান্ডের মধ্যেও আমরা অপশন পেয়ে যাব যে আপনি নিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান নাকি সেন্সেক্সের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান। যদি আপনি ভারতের টপ 50টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে নিফটিকে আপনি সিলেক্ট করতে পারেন। ইন্ডেক্স ফান্ড বেসিক্যালি তাদের জন্য সবথেকে বেস্ট হবে যারা সবে শুরু করছে। আমিও স্টার্ট করেছিলাম ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে দিয়ে, যার মধ্যে রিটার্নও আমি মোটামুটি ডিসেন্স আনতে এখনও পর্যন্ত পেরেছি। ওকে, তাহলে শুরু যারা করছে, যারা কিছুই জানে না, যারা বুঝতে পারছে না যে কোনটা আমার জন্য ঠিক হবে, তাহলে তাদের জন্য ইন্ডেক্স ফান্ড কিন্তু সবথেকে বেস্ট হবে। রিটার্ন ফিটার আমি আপনাকে এখন বলছি না, পরবর্তী ভিডিওসগুলোতে আমরা জানবো। এরপর দেখুন লার্জ ক্যাপ ফান্ড। আগেরটা ছিল লার্জ আর মিড, দুটোতে মিলিয়ে কিন্তু কোম্পানিসগুলো কম্বাইন হচ্ছিল। লার্জ ক্যাপ ফান্ড শুধুমাত্র লার্জ ক্যাপ কোম্পানিসের মধ্যেই কিন্তু স্পেসিফিক থাকবে। টপ 100টা কোম্পানি, এবার টপ 100টার মধ্যে হয়তো টপ 40টা কোম্পানিকে নিল। এটা ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করছে, সে ঠিক করবে যে কোন স্টকের মধ্যে ভালো গ্রোথ আসতে পারে। ওকে, তাহলে লার্জ ক্যাপ ফান্ড এটা হচ্ছে। এবারে কন্ট্রা ফান্ড। কন্ট্রা বেসিক্যালি এই ফান্ডগুলো না বেসিক্যালি যেই স্টক এখন আন্ডার ভ্যালুড আছে, মানে তার যে অ্যাকচুয়াল প্রাইস তার থেকে যেই স্টকের প্রাইসটা কমে ট্রেড হচ্ছে তার মধ্যে বেসিক্যালি ইনভেস্টমেন্টটা আপনার হবে। কন্ট্রা ফান্ড এটা হচ্ছে। তবে এটা একটু ডিপ বেসিক্যালি কন্ট্রা, তারপর ফ্লেক্সিটাও একটু ডিপ। ফ্লেক্সিটা বুঝে নিই, তাহলে ফ্লেক্সিটা হচ্ছে ফান্ড ম্যানেজারটার কাছে এবারে ফ্লেক্সিবিলিটি আসে, মানে সে যদি চায় যে লার্জ ক্যাপের মধ্যে কিছু স্টক, মিড ক্যাপের মধ্যে কিছু স্টক, আবার স্মল ক্যাপের মধ্যে কিছু স্টকস নিতে পারলো, সে তার কাছে এটা স্বাধীনতা আছে যে সে একদম ঠিক করতে পারে যে এই স্টকের মধ্যে সে বুঝতে পারে যে গ্রোথ আসবে, তাহলে সেই স্টকটার মধ্যে সে ইনভেস্টমেন্ট স্বাধীনভাবে সে করতে পারে, কোনো রেস্ট্রিকশান নেই। যদি ইন্ডেক্স ফান্ড আমরা সিলেক্ট করতাম তাহলে ফান্ড ম্যানেজার কাছে রেস্ট্রিকশান আছে যে শুধুমাত্র ভারতের টপ 50টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে, এটা তার কাছে রেস্ট্রিকশান। কিন্তু ফ্লেক্সি ক্যাপ যে ফান্ডটা আছে তার ক্ষেত্রে সে স্বাধীনতা পেয়ে গেছে, সে ঠিক করবে যে কোন স্টকগুলোর মধ্যে গ্রোথ আসবে, সে ঠিক করে এবারে ইনভেস্টমেন্ট করতে পারবে। এটার ক্ষেত্রে বেসিক্যালি যাদের এজ এখন কম আছে, যারা রিস্ক নিতে একটু পারবে, তাদের ক্ষেত্রে এইটা কিন্তু সবথেকে বেস্ট হয় ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ বেসিক্যালি এর মধ্যে রিটার্নটা আমরা অনেকটা দেখতে পাই, কিন্তু রিস্কটা প্রচুর থাকে, এটাই হচ্ছে ব্যাপার।
এরপর দেখুন থিমেটিক ফান্ড গ্লোবাল। থিমেটিক ফান্ড আমরা প্রথমটা বুঝলাম, কোনো একটা সেক্টরকে থিম করে নিল, সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট হবে। এবারে এটা গ্লোবাল আছে, মানে এটা পুরো ওয়ার্ল্ডের যে কোম্পানি আছে সেগুলো মিলিয়ে কিন্তু হচ্ছে। যদি আমরা ধরে নিই অটোমোবাইল, তাহলে প্রথমটার ক্ষেত্রে যে ছিল থিমেটিক ফান্ড, অটোমোবাইলের ক্ষেত্রে শুধুমাত্র ভারতের অটোমোবাইল কোম্পানিসগুলোতে ইনভেস্টমেন্ট হবে। আর এটা যেহেতু গ্লোবাল, তাহলে পুরো ওয়ার্ল্ডের ওভারঅল ওয়ার্ল্ডের যে কোম্পানিসগুলো আছে সব থেকে বেস্ট কোম্পানিগুলোকে সিলেক্ট করবে। ওকে, এবার হচ্ছে মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপের মধ্যে সেম টপ 101 থেকে শুরু করে 250টার মধ্যে যে কোম্পানিসগুলো আছে, যেই কোম্পানিগুলোর মধ্যে ভালো গ্রোথ আসবে তার মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হবে। এটার ক্ষেত্রে না রিস্কটা একটু কম থাকে, কারণ অতটা ছোট সাইজের কোম্পানি নয়, আবার অতটা বড় সাইজের কোম্পানি নয়। সেক্ষেত্রে রিস্কটা একদম কম সেটা আমি বলতে পারবো না, রিস্কটা মাঝামাঝি। কিন্তু হ্যাঁ, রিটার্নটা কিন্তু এতে বেশি পাওয়া যায়, কারণ কোম্পানিটা অনেকটা বড় নয়, আকারে ছোট সাইজের কোম্পানি, সেক্ষেত্রে গ্রোথটা এর মধ্যে বেশি আসে। এবার হচ্ছে দেখুন স্মল ক্যাপ ফান্ড। এবারে 250 টপ 250-এর মধ্যে থেকে নিয়ে বাকি যে কোম্পানিসগুলো আছে তার মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হবে। এবারে ফান্ড ম্যানেজারটা ডিসাইড করবে যে সেই ছোট কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা এখন ভালো গ্রোথ করছে বা আগামী দিনে করতে পারে, তার কাছে মানে পুরো এটা স্বাধীনতা আছে। এবারে স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে না রিস্কটা প্রচুর বেশি থাকে, কারণ ছোটো কোম্পানি ডুবে যেতেই পারে, কিন্তু রিটার্নটা এতে প্রচুর এক্সট্রা অর্ডিনারি থাকে। যখন এই কোম্পানিটা টপ 250টা কোম্পানি থেকে বেরিয়ে ভালো গ্রোথ করে 150-এর মধ্যে চলে আসবে, মিড ক্যাপের মধ্যে চলে আসবে, তখন কিন্তু আপনি প্রচুর ভালো রিটার্ন এখান দিয়ে পাবেন। কিন্তু এবারে কোন কোম্পানিটা ভালো গ্রোথ আনতে পারবে সেটা ফান্ড ম্যানেজারটা ডিপেন্ড করেছে। ওকে, সেক্ষেত্রে চার্জেসটা কিন্তু বেশি থাকে। এবার হচ্ছে দেখুন ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। এটা বেসিক্যালি না ইকুইটি লিঙ্ক মানে শেয়ার মার্কেটে আপনার পয়সাটা যাবে সেভিংস স্কিমসের মধ্যে। যদি আমি ক্লিক করে আপনাকে দেখাই অ্যাক্সিস ELSS ট্যাক্স সেভার ফান্ড, তাহলে এটা বেসিক্যালি প্রতিটা দেখুন ফান্ড ট্যাক্স সেভার লেখা আছে, তার মানে কি এটাতে আপনি একটু ট্যাক্সের বেনিফিট পাবেন, এটাই হচ্ছে ব্যাপারের ক্ষেত্রে। এরপর দেখুন সেক্টোরিয়াল ফান্ড আছে। সেক্টোরিয়াল ফান্ড দেখুন অনেক এখানে নিচে লেখা আছে সেক্টোরিয়াল ফান্ড ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার। ওকে, আবার দেখুন এখানে সেক্টোরিয়াল ফান্ড কম্পোজিশন, তারপর সেক্টোরিয়াল ফান্ড দেখুন ইনফ্রাস্ট্রাকচার। এবারে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি কোন সেক্টরের মধ্যে পরবর্তী সময় গ্রোথ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, তার মধ্যে আপনি সিলেক্ট করতে পারেন। একটাকে সিলেক্ট করার পর মিউচুয়াল ফান্ড চলে আসবে এবং তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এতটা পর্যন্ত বুঝলাম। এবারে থিমেটিক ফান্ড MNC, এটা অতটা বোঝার প্রয়োজন নেই, প্রথম যে আপনি বুঝলেন এই দুটোই আপনার কাজে লাগবে। থিমেটিক ফান্ড হলো। এবারে ভ্যালু ফান্ড বেসিক্যালি যেই স্টকসগুলো বেসিক্যালি আন্ডার ভ্যালুড থাকে, অ্যাকচুয়াল প্রাইস থেকে কম প্রাইসে ট্রেড করে, তার মধ্যে ইনভেস্টমেন্ট হবে, যেটা ওয়ারেন বাফেট ফলো করেন ভ্যালু ইনভেস্টিং, মানে অ্যাকচুয়াল যে প্রাইস স্টকটার তার থেকে তিনি কমে পারচেস করে নেন, তাতে এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ দেখা যায়। তাহলে যদি আপনি সেই স্টকসগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই ভ্যালু ফান্ডটা কিন্তু আপনার জন্য আসে। কিন্তু হ্যাঁ, এই ফান্ডগুলো বেসিক্যালি না তাদের জন্যই সবথেকে বেস্ট হবে যাদের এখন বয়সটা কম, 30-এর ভেতরে তাদের জন্য কিন্তু সবথেকে বেস্ট হবে। যদি আপনি 30 অ্যাবভ হয়ে গিয়ে থাকেন তাহলে আপনি মিড ক্যাপ নাহলে লার্জ ক্যাপ এই ফান্ডগুলো আপনি সিলেক্ট করবেন। এবার দেখুন আছে সেক্টোরিয়াল ফান্ড আমরা বুঝতে পারলাম। এবার আছে দেখুন মাল্টি ক্যাপ ফান্ড। এই মাল্টি ক্যাপের মধ্যে কী হচ্ছে, আপনার যে অ্যালোকেশনটা সেটা কিছুটা লার্জ ক্যাপ, কিছুটা মিড ক্যাপ আর কিছুটা স্মল ক্যাপের মধ্যে হচ্ছে, পুরোপুরি না তো লার্জ বা পুরোপুরি না তো মিড না তো পুরোপুরি স্মল, কিছু মিলিয়ে যার মধ্যে যে স্টকের মধ্যে গ্রোথ আসবে তার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এটাই ব্যাপার যে প্রতিটা যে তিনটে যে ক্যাপ আমরা বুঝলাম, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কিছু মিলিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা আপনার হবে। তিনটে ক্যাপের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হবে, সেটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। সেক্টোরিয়াল আমরা বুঝলাম ডিভিডেন্ড ডিল ফান্ড, এটা ক্ষেত্রে যে স্টকসগুলোতে বেশি ডিভিডেন্ড আসে বেসিক্যালি সেই স্টকসগুলোর ওপরেই কিন্তু ফোকাস থাকে। এটাতে ডিভিডেন্ডটা আপনি বেশি পাবেন, ডিভিডেন্ডটা আপনি মান্থলিও আপনি নিতে পারেন, IDCW বলে একটা অপশন পাওয়া যাবে বা গ্রোথের অপশন থাকে, গ্রোথের ক্ষেত্রে যে ডিভিডেন্ডটা আপনি পেলে সেটা আবার সেই ফান্ডের মধ্যে রিইনভেস্টমেন্ট হয়ে যাবে, লং টার্মে এটাতে আপনি বেশি রিটার্ন পাবেন। তারপর বেসিক্যালি সেক্টোরিয়াল ফান্ডই সব এলো। এবার হচ্ছে দেখুন হাইব্রিডের ক্ষেত্রে আমরা বুঝলাম যে কিছুটা
কিছুটা বলতে 40% হবে শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট, আর 60% হবে গভর্নমেন্ট বন্ডের মধ্যে ইনভেস্টমেন্ট। তাহলে যদি এজ আপনার 30+ বা 40+ থাকে, বেসিক্যালি 40+ যাদের এজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফান্ডটা সবথেকে বেস্ট হবে। হাইব্রিড যে সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, মানে গভর্নমেন্টের সিকিউরিটিসের মধ্যে বেশি হবে, তাহলে রিস্কটা প্রায় ন্যায়ের সমান। আর ইকুইটির মধ্যে 40% হবে, রিস্কটা একটু বাড়লো। কিন্তু এই যে ইকুইটির মধ্যে বেসিক্যালি স্মল ক্যাপের মধ্যে বেশিটা হয় না, এটা লার্জ ক্যাপ নাহলে মিড ক্যাপ কোম্পানিসের মধ্যে ইনভেস্টমেন্ট হয়। তাহলে রিটার্নটা আপনি একটা ডিসেন্ট রিটার্ন আনতে পারলে, কত রিটার্ন সেটা আমরা পরবর্তী ভিডিওসগুলোর মধ্যে জানবো। ওকে, তাহলে হাইব্রিডের মধ্যেও এই জিনিসগুলো আছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এত রকম টাইপ আছে। আপনি হয়তো অন্যদের যে ভিডিওসগুলো আছে তার মধ্যে আপনি শুধুমাত্র শুনেছেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এইগুলো আপনি বেশিরভাগ শুনেছেন, হাইব্রিড আপনি শুনেছেন। কিন্তু এত রকম যে বিষয় আছে, থিমেটিক জিনিস আছে, সেক্টোরিয়াল জিনিস আছে, ফোকাস ফান্ড আছে, ফ্লেক্সি আছে, ইন্ডেক্স আপনি শুনেছেন। তাহলে এইগুলোর ওপর বেশিটা কথা হয় না। আপনি যে বুঝতে পারলেন, এবার আপনার অ্যাকর্ডিং দেখতে হবে যে কি করতে চান আপনি। যদি আপনি চান যে আপনি মনে করছেন যে আমার বয়স এখন 35-40 হয়ে গেছে, যা আমি কামিয়েছি, আমি অতটা রিস্ক আমি নিতে চাই না, তাহলে আপনি হাইব্রিড ফান্ডকে আপনি সিলেক্ট করতে পারেন। রিস্কটা কম হয়ে যায় কিন্তু রিটার্নটাও একটু ডিসেন্ট হয়ে যায়, রিটার্নটা খুব আপনি বেশি পাবেন না। কিন্তু যদি আপনি লার্জ ক্যাপ সিলেক্ট করে নেন, তাহলে তারই কম্প্যারিজনে আপনি রিটার্নটা বেশি পাবেন। মিড ক্যাপ সিলেক্ট করতে আমি আপনাকে বলবো না, তবে আপনি করতেও পারেন। আপনার পুরো ইনভেস্টমেন্টে 100% করতে কে বলছে, হয়তো আপনি 30%ই করলেন, বাকিটা আপনি হাইব্রিডে করলেন 70%। এই যে ক্যালকুলেশনটা, এটার ওপরেও কিন্তু আমি একটা ভিডিও বানাবো যে এজের অ্যাকর্ডিং কোন কোন সেক্টরের মধ্যে কত পার্সেন্ট করে রিটার্ন ডাইভার্ট আমরা যদি করি পয়সা, তাহলে ওভারঅল আমরা একটা ভালো রিটার্ন আনতে পারবো। এর ওপরেও আমরা একটা চিন্তাভাবনা করেছি, তার উপর ভিডিও আমি বানাবো। ওকে, তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে একটু হলো আপনি ভ্যালু পেয়েছেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর পরবর্তী ভিডিওসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আমি আপনাকে ফান্ড সিলেকশন করা শেখাবো, কোন কোন মিস্টেকগুলো করলে কিন্তু আমরা লং টার্মে ভারী লোকসান পেতে পারি, সেই জিনিসগুলো থেকে আমরা বাঁচবো। তাহলে পরবর্তী ভিডিওসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান বেলটাকেও অবশ্যই অন করে রাখবেন। তাহলে যখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।